শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আশা করি আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম তারকাকথনের আজকের পর্বে। আজকে আমরা ভীষণ খুশি, কারণ আজকে আমাদের যিনি অতিথি তাকে পরিচয় করবার আগে তার সম্পর্কে কিছু কথা না বললেই না। আমরা সকলেই আমার ঘর আমার বেহেশত, নারীর মন, এই সকল অসংখ্য চলচ্চিত্রের সাথে ভীষণ রকমভাবে পরিচিত। আমরা দেখেছি চলচ্চিত্রে যারা এসেছেন তারা অনেক কাজ করেছেন, অনেক লম্বা সময় ধরে কাজ করেছেন, কিন্তু আমাদের অতিথি তিনি যখন চলচ্চিত্রে তার আগমন ঘটেছে তার ব্যাপারটি এরকম ছিল যেন এলেন, দেখলেন, জয় করলেন এরকম। খুব কম সময়ে তিনি চলচ্চিত্রে কাজ করেছেন, কিন্তু উপহার দিয়েছেন 138টিরও বেশি চলচ্চিত্র, এবং তার চলচ্চিত্রগুলো আমাদেরকে ভীষণ রকমভাবে মুগ্ধ করেছে। এবং তিনি যখন রূপালী পর্দায় উপস্থিত হতেন তখন তার চোখ কথা বলতো এবং তার উপস্থিতি দর্শকদের হৃদয় জয় করত। দর্শক, আমাদের সাথে আজকে যিনি আছেন, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমাদের সাথে আজ আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান এবং তার সহধর্মিণী এবং আরিবা স্টাইল হাউসের শতাধিকারী শারমিন হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই। কেমন আছেন আপনারা? শুরুতেই শাকিল খান জানতে চাই। ইনশাআল্লাহ খুবই ভালো। কেমন আছেন আপনি শারমিন হোসেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে খুব সুন্দর লাগছে, দুজনকেই সুন্দর লাগছে। আচ্ছা, আমি তো খুব ছোট্ট করে বললাম আসলে আপনার সম্পর্কে। অনেক দিন পরে আপনাকে আমরা পেলাম তারকাকথনের সেটে, এবং আজকে আসলে আপনার কাছ থেকেই জানবো আপনার সম্পর্কে আমাদের জানা অজানা নানান বিষয় নিয়ে। সো শুরুতেই জানতে চাইবো, এই যে 1997 সালে আমার ঘর আমার বেহেশত, সোহানুর রহমান সোহান পরিচালিত এই চলচ্চিত্র দিয়ে শুরু, তারপর একে একে দারুণ সব চলচ্চিত্র এবং চলচ্চিত্রের গানগুলি নিয়ে তো অবশ্যই কথা বলতেই হবে। তো সেই সময় আসলে 3 বছর পর চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল, অভিনয়ের পর প্রথম চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রেই আপনার বাজিমাত। কেমন ছিল আসলে, একটু স্মৃতির জায়গাটা জানতে চাইবো। একটু ছিল কষ্টের, আবার অনেকটা অনেক আনন্দের। আচ্ছা, কষ্ট ঠিক এরকম, মানে শুরুটা করেছিলাম 94-এ, সেটা শুরু হতে হতে 95-এ যে শুরু হয়ে সেটাই 97-এ রিলিজ হয়। এই যে একটা লম্বা সময় গ্যাপ, বিরতি, এখানে মানে অনেকে মানে বলেছে যে আমার ঘর থেকে কাজ করো, মানে এক একজন আমাকে প্রস্তাব দিচ্ছিল, কিন্তু তারপরও কেন জানি আমি যাইনি। একসময় অভিমান হয়েছিল যে না, অন্য জায়গায় যেই কাজ করি। আচ্ছা, কিন্তু পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে যেখানে শুরুটা করতে চেয়েছিলাম সেখান থেকেই করব। তো সেই থেকে সেখানেই আসলে সেই শুরুই করলাম সেই আনন্দমেলা সিনেমা লিমিটেড। ওখানে আমাদের প্রযোজক ছিলেন হলো গিয়ে সুকুমার রঞ্জন ঘোষ এবং হলো গিয়ে সিরাজ ভাই। আর ছবিটি তখন পরিচালনা করলেন হলো গিয়ে আমাদের সোহানুর রহমান সোহান ভাই, মানে আমার ওস্তাদ। তিনি ওনার সাথে আসলে কাজ করার মানে এই যে একটা মানে ফিল্মের ভিতরে যে একটা মানে নাটকীয়তা, তারপর হলো গিয়ে অভিমান, রাগ, সবকিছু মিলিয়ে আসলে খুবই তখনকার ওই সময়টা মানে এইভাবে পার করেছি। তারপরে যখন আসলে এত দর্শকপ্রিয় হলো চলচ্চিত্রটি এবং সকলেই প্রশংসায় পঞ্চমুখ শাকিল খানের, তখন কেমন লেগেছিল? আসলে এইগুলি কিছু জিনিস আছে যেগুলো আপনি ভাষায় আসলে প্রকাশ করা যায় না, যে অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লেগেছে। মানে এগুলি আসলে এই জিনিসটা আমার কাছে এমন মনে হয় যে কিছু জিনিস আছে যে ফিল করার বিষয়, মানে মনের থেকে। তো ঠিক ওরকম যে এই ফিলিংসটা আসলে মানে কাউকে শেয়ার করতে পারতাম না যে কতটা ভালো লাগছে। যখন নিজের ছবি যখন নিজে হলে গিয়ে যখন দেখলাম, রিলিজ হলো, তো মানে এটা আলাদা একটা ফিলিংসটা আসলে মানে বলার কিছু নেই। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। এবার শারমিন হোসেন আপনার কাছে চলে আসছি। আমরা সকলেই তাকে চিনি চিত্রনায়ক শাকিল খান হিসেবে, কিন্তু আপনার কাছে সে আপনার জীবনসঙ্গী, এবং জীবনসঙ্গী হবার আগে নিশ্চয়ই তার কাজগুলি দেখেছেন এবং মুগ্ধতা আপনারও ছিল তার প্রতি। একটু সেই জায়গাটাই জানতে চাইবো আপনার কাছ থেকে, কেমন লাগে? অনেক ভালো লেগেছিল। ভালো লেগেছিল বলতে ওর মানে আমার সাথে বিয়ে হওয়ার পরেই কাজ দেখা হয়েছে। আগে দেখেছি, বিয়ে হওয়ার পরে কাজ দেখেছি। বেশি ভালোই লেগেছে। কোন কাজটা আসলে ভাইয়া সব থেকে বেশি ভালো লেগেছিল আপনার কাছে?
ওই যে বিয়ের ফুল, হ্যাঁ ওটা ওটা ভালো লেগেছে। আচ্ছা, শাকিল খান আপনার কাছে ফিরে আসছি। এই যে আপনার এতগুলি চলচ্চিত্র, আপনি ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং আপনার 3টি দেশের সাথে কাজ করা হয়েছে, সে জায়গা থেকে আসলে এতগুলি চলচ্চিত্রে কাজ করা এবং এত যারা সে সময় আসলে অনেক জনপ্রিয় চিত্রনায়িকা তাদের সাথে আপনি কাজ করেছেন, শাবনূর, পপি, তাদের সাথে আপনার কেমিস্ট্রিও ভীষণ রকম পপুলার ছিল সেই সময়টায়। তো তখন আসলে তাদের সাথে যখন কাজ করেছেন নিশ্চয়ই অনেক ধরনের স্মৃতি রয়েছে। আমরা যদি খুব স্পেসিফিক করে দেই সেক্ষেত্রে নারীর মন কিংবা বিয়ের ফুল, এরকম চলচ্চিত্রে কাজ করার সময় কোনো মজার ঘটনা যদি আমাদেরকে আজকে শেয়ার না, একটা যেমন আমার কাছে মানে আসলে মজার ঘটনা তো প্রতিনিয়তই একটা মানে হয়, মানে ওরকমভাবে দেখা গেছে যে একটা ছবির কাজ করতে গিয়ে আমার মানে অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন হয়েছিল। সেটি হলো গিয়ে মেঘলা আকাশ, আর নার্গিস আক্তার পরিচালিত ছবিটি। সেখানে পূর্ণিমা ছিল, আমি ছিলাম, শাবানা আজমির ছিল, বোম্বের অনেক আর্টিস্টও ছিল ওই ছবিতে। এই ছবিটা একটা মানে একটা সিকোয়েন্স ছিল একটা পতিতালয়ের একটা জায়গা নিয়ে। তখন ওই সময় নারায়ণগঞ্জে আমরা যে ওই জায়গাটা যে আসলে কাজ করতে গিয়েছিলাম, তখন মানে মানে অসম্ভব রকম একটা বাধা এবং মানে এক ধরনের আনন্দ ফুর্তি, মানে আসলে ওই ফিলিংসটা মানে মানে আমার কাছে সবসময় কেন জানি নাড়া দেয়। কারণ বাস্তবতা আসলে তখন দেখেছি যে যে আসলে নারীদের জীবনে বাস্তবতা কী জিনিস, মানে এই যে কঠিন সময় তারা পার করছে, কিন্তু তারপর আমরা ফিল্ম করে ওখানে একটা সেই মানে একটা মানে যে মজার যে আনন্দ করছি, এবং তারা আমি একজন দেখছি যে একটা সিকোয়েন্স করার পরে মানে সে রীতিমতো কান্না করছে, মানে দেখে আমাদের সিকোয়েন্সটা দেখে সে কান্না করছে। তো আমি দেখলাম যে তারা যে এত কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারা যে ফিল্মের যে অংশগুলো দেখছে, এই শুটিংগুলো দেখছে, দেখে তারা বাস্তবতায় তাদের ভিতরে যে নিয়ে নেয়, মানে এই যে জিনিসগুলো মানে আমার কাছে খুব মানে নাড়া দিয়েছিল যে যে এটা কিভাবে সম্ভব যে এত কঠিন বাস্তবের মানে মুখোমুখি তারা, তারপরও তাদের মধ্যে যে এই ফিল্ম দেখলে যে যে তাদের হৃদয় যে শিহরণ জেগে ওঠে, মানে আমার কাছে মনে হলো তখন আমি চিন্তা করলাম যে আসলে আসলে বাস্তবধর্মী ছবি আমার আরও অনেক করা উচিত ছিল, কিন্তু তখন করতে পারিনি। মানে এই জিনিসগুলো না এখনও নাড়া দেয়, মনে পড়ে। যেমন এরকম মনে আছে আমার, যেমন কক্সবাজারের ছবি শুটিং করছি, মানে সারা রাত জেগে শুটিং করছি রাজীব ভাই আমি। তো শুটিং করার পরে হোল নাইট শুটিং করলাম, করার পরে ঘুমাতে পর্যন্ত পারিনি। সকালবেলা আমি আবার বললাম যে আমাকে আবার মানে শুটিং করতে হবে আবার গাজীপুর, মানে ওখান থেকে আবার এয়ারপোর্ট নামলাম, এয়ারপোর্ট থেকে নেমে চলে গেলাম সেই গাজীপুরে রাস্তায় যাওয়ার পথে তখন হলো গিয়ে মানে কি বলবো একটা গ্যাঞ্জাম চলছে। তারপরে দেখি ওখানে অনেক লোকজন আমাকে দেখার পরে তারা সবাই মিলে আমাকে পার করে দিল যে আপনার কোনো সমস্যা নেই, আমরা সবাই আছি। তো এই যে ভালোবাসা আসলে জায়গা, এই ফিলিংসগুলো আসলে মানে শেয়ার করার মতো না। এবং নিশ্চয়ই এই ফিলিংসগুলো বা এই প্রাপ্তিগুলোই আপনাকে আরো ভালো করে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। স্বাভাবিক বিষয়, এটা তো স্বাভাবিক একেবারেই। আমি শারমিন হোসেন আপনার কাছে ফিরে আসছি। এই যে আপনি তার সাথে এত লম্বা সময় একসাথে থাকা, জীবন ভাগাভাগি করে নেওয়ার এই বিষয়টি, এবং পাশাপাশি আপনি কাজ করছেন আসলে এন্টারপ্রেনারশিপ এই জায়গাটাই তো নিশ্চয়ই কোঅপারেশনের একটি জায়গা রয়েছে তার সাথে। আসলে হাজব্যান্ড হিসেবে সে কতটুকু কোঅপারেট করছে আপনার কাছে? কিছু তো একটা আছে, তা না হলে তো এত লম্বা সময় পার করিনি। কিছু তো একটা স্পেশালিটি তো অবশ্যই আছে। আর কাজের বিষয়টা হচ্ছে হ্যাঁ অনেক ম্যানেজেবল, সব কিছু অ্যাডজাস্ট করে নেয়। আমি কখনোই তাকে খুশি করার জন্য আমি কখনো একটা রান্নাও করিনি, এরকম সে খুবই ম্যানেজেবল হাজবেন্ড। না রান্না করেছে, মানে তাকে খুশি করার জন্য স্পেশালি কিছু করিনি। অ্যাজ ইউজুয়াল যখন আমি রান্না করি যেটা মন চাই, যে তাকে খুশি করার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। এমনিতেই ভাইয়া খুশি থাকে, এমনিতেই খুশি। আচ্ছা, আর শাকিল খান আপনাকে খুশি করার জন্য কি করেছে বা কি করে থাকে? আমাকে খুশি করার জন্য কি করছো মনে নেই তো। আসলে খুশির মাধ্যমটা লোক এরকম যে
এটা তো মানে কোনো ডেফিনিশন নেই, তাই না? যে কোনো কিছুতেই আসলে মানে দেখা গেল যে মানুষ খুশি হয়ে যেতেই পারে। হয়তো বা ঘুরতে গেলাম, একটা আনন্দ করলাম, মজা করলাম, বা দেশের বাইরে গেলাম, হ্যাঁ, এই যে মজার ভিতর দিয়ে আসলে আনন্দ, মানে খুশি জিনিসটা এখন কোনটাতে আপনি খুশি হবেন এটা কোনো ইন্ডিকেট করা, কোনো কিছু ইন্ডিকেট করে কোনো কিছু বলা তারপরে যাবে না। আসলে নানান ধরনের না, সারপ্রাইজ। আমার চাওয়াটা একটু ডিফারেন্ট, তো যে আমার শাড়ি লাগবে, আমার গয়না লাগবে, আমার এটা কিনতে হবে, ওইটাকে, নাথিং লাইক দ্যাট। আমার খুশিটা আসলে এরকম না। আমার খুশিটা হচ্ছে আমার হাজবেন্ড যদি আমাকে বুঝতে পারে, বা আমি কি বোঝাতে চাচ্ছি সেটা যদি বুঝতে পারে, বা এবং আমার ডিসিশনটাকে প্রায়োরিটি দেয়, এটাই হচ্ছে আমার খুশি। আমার তো আসলে ওই রকম কোনো কিছু লাগে না, বা ওইটা দাও ওইটা দাও, নাথিং এইরকম, মানে অ্যাজ ইউজুয়াল বউরা যেটা চায়, আমার ওরকম না। আমার হচ্ছে আমার ডিসিশনকে প্রায়োরিটি দিতে হবে, তাহলেই আমি খুশি, এবং আলহামদুলিল্লাহ হি ইজ নাইস। এই চাহিদাটা মনে হয়, আমার মনে হয় যে মানে একজনের মধ্যে বাধা ধরা না, এটা মানে আমাদের বাঙালি কালচারালের মধ্যে সব মেয়েদের মধ্যেই তাই আছে, আমার কাছে মনে হয় যেটা। তাহলে ওয়াইফকে খুশি করার জন্য শাকিল খানের খুব বেশি বেগ পেতে হয় না আশা করছি। না, অ্যাকচুয়ালি আমার যেটা মানে আমার এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেন্টাল পিচ, যেটা আমি ওর কাছ থেকে পাই। ও সারাদিন কাজ করে বাসায় আসে, আমি সারাদিন কাজ করে বাসায় আসি, তখন না ইচ্ছা করে না যে হ্যাঁ একটু খেতে যাই বা একটু ঘুরতে যাই। হ্যাঁ, যখন ঘুরবো 7 দিন সেটা ডিফারেন্ট, বাট তখন না মেন্টাল পিচ যেটা, ওটা অনেক বেশি জরুরি, যেটা আমি তার কাছ থেকে পাই। এটাই আমার কাছে অনেক বড়। এটা কিন্তু অনেক বড় একটা সার্টিফিকেশন হয়ে গেল। শাকিল খান, আপনার কাছে আবারও ফিরে আসছি আপনার কাজের জায়গাটায়। এতগুলি চলচ্চিত্র, এবং চলচ্চিত্রগুলো যেমনভাবে জনপ্রিয়, এই চলচ্চিত্রে কিন্তু অসংখ্য গান রয়েছে যেগুলো এখনো অনেক বেশি শ্রোতাপ্রিয়, যে গানগুলি এখনো অনেক সময় অনেকে শুনে থাকে। এই চলচ্চিত্রের যে এত দারুণ সব গান আপনি আপনার চলচ্চিত্রে অভিনয় করেছেন, এই চলচ্চিত্রের গানগুলিতে লিপসিং করেছেন, সেই গানগুলি নিয়ে আপনি কি বলবেন? দেখেন, যেহেতু ফিল্ম হলো কি কমার্শিয়াল, তো কমার্শিয়াল মুভিতে আপনার গান তো থাকবেই। কারণ হলো গিয়ে ফিল্মের যে জিনিসগুলো বুঝি যে একটা মানে নাটকীয়তা, গান, ড্রামাস সব কিছু মিলেই তো, সুতরাং গানের বিষয়গুলো হলো গিয়ে কি যে একটা ফিল্মের একটা আনন্দ, অতিরিক্ত মানে আনন্দটা ওই গানটার মধ্যে মানুষ শেয়ার করে, ঠিক আছে? আবার দেখা যায় কি যে এইগুলো আপনি মানে যেটা যেভাবে নেয়, দেখা যায় অনেক ছোট ছোট সিকোয়েন্স আছে যে ওটা দেখেও আপনি আনন্দ নিতে পারেন, ঠিক আছে? আবার অনেক স্যাড সিকোয়েন্স আছে, ওখানে আপনি আবার রোল বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসলে প্লে করে, এখন যে যেভাবে নেয়, ঠিক আছে? আর যেমন আপনি বলছেন আনন্দ, মানে যেটাই হোক না কেন, মানে কখন কোনটাতে কে কিভাবে আসলে আনন্দ নিবে বা মজা পাবে বা ফ্যামিলির বিষয়গুলো, ঠিক এরকম, মানে এটার কোনো আসলে কোনো ডেফিনিশন মানে আমি খুঁজে এখন পর্যন্ত পাইনি। নিজের অভিনীত একটি চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র বিশেষ করে আমার ঘর আমার বেহেশত, সেই চলচ্চিত্রটি প্রথম বড় স্ক্রিনে নিজের দেখার অভিজ্ঞতা কেমন ছিল? এটা আসলে সত্যিকারের অনেকটা আনন্দের, অনেক আনন্দের। মানে এক একটা করে সিনেমা হলে গিয়েছি আর দেখেছি যে উৎসুক জনতা তারা কিরকম করছে, কি আনন্দ পাচ্ছে, মানে ক্যাপ পরে মানে ঢেকে মানে নিজেকে, মানে এই যে মানে থিয়েটারগুলো তো গিয়েছি একটার পর একটা, মানুষের বিভিন্ন ধরনের উক্তি, বিভিন্ন ধরনের কমেন্টস, মানে কি মানে যে যেভাবে পারছে, তা আমি দেখলাম যে আসলে মানুষ যে গ্রহণ করে নিয়েছে, মানে এটা আসলে তখন চিন্তা করিনি যেভাবে আসলে নিবে অ্যাকচুয়ালি। তো যখন নিল আর যখন প্রতিটি সিকোয়েন্সের পরে তালি দিচ্ছে মানুষ, মানে খুব এনজয় করছে, এইটা মানে এটার ফিলিংসটা আসলে তখন বোঝানো যাবে না যে কী ধরনের। এবং এখন যখন বিভিন্ন সময় নিজের কাজগুলি দেখা হয়, পরিবারকে সাথে নিয়েও নিশ্চয়ই দেখা হয়, এবং কিছুদিন আগে একটি ইন্টারভিউতে দেখছিলাম আপনার মেয়ে বলেছেন যে আপনি তার প্রিয় চলচ্চিত্র নায়ক, সেই জায়গাটাই আসলে কেমন লাগে একটু শুনতে চাইবো। আসলে প্রতিটি বাবার কাছে তো মেয়ে সবচেয়ে প্রিয়, আর মেয়ের কাছেও আসলে বাবা খুব প্রিয়। মানে সে মানে না দেখলেও বলবে যে বাবার ছবি ভালো, আর দেখলেও বলবে ভালো, মানে সে হলো গিয়ে এমন, মানে আমাকে ছাড়া অনেক মানে কিছুই বোঝে না।
এবং যখন পরিবারের সাথে সময় কাটানো হয় তখন নিশ্চয়ই নানান ধরনের গল্প, নানান ধরনের আড্ডা হয়। তখন কি আসলে এই কাজগুলি নিয়ে আড্ডা হয় কিনা, বা শারমিন হোসেন আপনি কি বলবেন, যখন একসাথে কোথাও যান তখন কি সেই গানগুলি শোনা হয় কিনা, বা এই ধরনের আড্ডা থাকে আমার কিনা? ছেলে তাকে একটু ফলো করে। আচ্ছা, আমি বুঝি সে বলতে চায় না, বাট আমি একটু দেখি বাবার স্টাইল, বাবার ওয়ে অফ টকিং, বাবার একটু সে ফলো করে। এখন যেহেতু একটু বড় হচ্ছে, তো একটু টিনেজার এখন, তো এখন সে একটু একটু ফলো করছে। হ্যাঁ, বলে না, কিন্তু আমি বুঝতে পারি যে অনেক কিছুই তার ফ্রেন্ডরা নাকি বলে যে তোর বাবা তো অনেক হ্যান্ডসাম। তো এইটা শুনতে তার খুব ভালো লাগে, এবং তখন সে বলে যে আমি মানে ছোটবেলায় যেটা বলতো আরো আগে, আমিও বাবার মতো হতে চাই। তো এখন একটু মানে আমি একটু বুঝি যে একটু সে ফলো করতে এই চায়। যে বাবাকে যখন বলছে তোর বাবা তো অনেক হ্যান্ডসাম, আপনাকেও নিশ্চয়ই অনেকে অনেক কিছুই বলে, এবং একসাথে যখন কোথাও যাওয়া হয় তখনও নিশ্চয়ই বলে, নানান ধরনের মন্তব্য করে, নানান ধরনের প্রশংসার মধ্য দিয়ে যেতে হয়। তখন আসলে কেমন লাগে আপনার? এনজয় করি, হ্যাঁ, এনজয় করি, আমি সময়টা এনজয় করছি। এই যে ছেলে স্ত্রী সকলে আপনার প্রশংসা শুনছেন নানান জায়গা থেকে, এবং আপনি যখন কাজ করেছেন তখন সালমান শাহর মতো একজন ফ্যাশন আইকন ছিল, এবং তার চলে যাওয়ার পর কিন্তু আপনাকে নিয়ে অনেক ধরনের কাজের পরিকল্পনা হয়েছিল, এবং আপনি একটা কেন্দ্রবিন্দুর জায়গাটাই ছিলেন, এবং একটা কম্পিটিশনের জায়গাটাও ছিল আমরা জানি। তো সেই জায়গাটাই আসলে আপনি কতটুকু কম্পিটিশন ফিল করতেন? না, তখন তো এটা মানে এটা থাকাতে কি হতো, কম্পিটিশন যখন থাকতো তখন হলো গিয়ে মানে কে কার থেকে ভালো করবে, বেটার করবে, এই চিন্তা ভাবনাটাই ছিল আমাদের মনের ভিতরে। আচ্ছা, এবং সেটা নিয়েই কিন্তু কাজ করতাম। এবং অনেকে জিজ্ঞেস করতো যে আপনার কোন ছবিটি প্রিয়, কোন ছবিটি বেশি ভালো লেগেছে। আমি বললাম যে দেখেন, প্রত্যেকটা ছবিতে কিন্তু সমানভাবে শ্রম দেই, সমানভাবে মেধা খাটাই। কোনোটা হয়তো খুব ভালো হয়ে যায়, কোনোটা আবার হয় না, ফেল করে দেখা যায়। তো এই ক্ষেত্রে এটা আসলে কি, যে দেখেন কম্পিটিশনের যুগ ছিল তখন আমাদের মধ্যে, যে কাজগুলি আমরা করতাম বা যে বন্ডিংসগুলো ছিল সেটা কিন্তু এখন নেই। এখন হলো গিয়ে আমি দেখি যে মানুষ ভাইরাল হওয়ার জন্য দু চারটা ছবি করলে বলে সুপারস্টার হয়ে যায়, মেগাস্টার হয়ে যায়। মানে এখন যে মানে ইয়েতে আমি দেখছি কিন্তু এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার কারণে কিন্তু ফিল্মটা ডে বাই ডে এটা নষ্ট হয়ে যাচ্ছে। ওখান থেকে আমাদের কামব্যাক করে ফিরে আসতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ভালো কিভাবে কি কাজ করব, এটা নিয়ে আমাকে ভাবতে হবে। সুপারস্টার মেগাস্টার হওয়ার জন্য কাজ করলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ ওটা লোকের চিন্তা ভাবনা, লোকের নেগেটিভ সেন্সের চিন্তা ভাবনা। মানে আমি দুটো ছবি করব, এরপরে আমি যা ইচ্ছে তাই করব, মানুষ দেখবে, ওটা দেখে মানুষ আমাকে অনেক কিছু বলে। চলচ্চিত্রের জায়গাটা আপনি আসলেন বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা দেখছি সম্প্রতি সময়ে কিন্তু বেশ ভালো রেসপন্স আমরা পাচ্ছি, ভালো ভালো কাজও পাচ্ছি চলচ্চিত্রের জায়গাটাই। তো আপনারা যখন কাজ করেছেন তখন অভিনয় কিংবা নির্মাণ এই জায়গাটা এবং বর্তমান সময়ের মানে দুটির মধ্যে মূল পার্থক্য আপনার কাছে কি মনে হয়? দেখেন, আগে আমি যখন ছিলাম তখন 1100-র উপরে সিনেমা হল ছিল, আর এখন বর্তমানে 50টা নেই। এবং একটি ঈদে যখন ছবি রিলিজ হয় কোনো রকমে আপনার 70 থেকে 75 কি 80টা মানে ধরে বেঁধে আপনার এই ফিল্মগুলো রিলিজ করে। আপনি চিন্তা করেন 1100 সিনেমায় যদি 11 জন লোক, মানে একটি সিনেমা যদি একটি করে লোক ঢুকে তাহলে 1100 লোক ঢুকে। আর এখন 50টা যদি সিনেমা হল যখন রিলিজ করে তখন 50 জন লোক ঢুকে। আমি কতগুলো জিনিস আমি খুব চিন্তা করে দেখলাম যে এখন বর্তমান যে সমস্ত যারা প্রযোজনা করছে এরা কিন্তু একবার কি দুবার প্রযোজনা করার পরে সেখানে আর কামব্যাক করে সেখানে আর আসেই না, তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা তাদের জায়গায় চলে যায়। তারা বলে যে ভাই আর ছবি করবো না, কান ধরি। আসলে এটার জন্য দায়ী কে বা কারা? এটার জন্য দায়ী হলো এই ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা দেখেন গড়ে তুলতে পারি নাই, আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। আমি মনে করি যে এই ফিল্ম থিয়েটারগুলো বন্ধ হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। আমরা কখনো আন্দোলন করিনি যে আমরা একটি থিয়েটার বন্ধ হতে দিব না। এই সমস্ত জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কারখানা, ইন্ডাস্ট্রি, শপিং মল, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো গড়ে উঠেছে। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা সরকারের সাথে আমরা যদি প্রোটেস্ট করতাম যে একটি থিয়েটার যদি ভেঙে ফেলে
একটি থিয়েটার যদি ভেঙে ফেলে ওখানে কোনো মার্কেট হয় তাহলে ওখানে একটি থিয়েটার গড়ে তুলতে হবে। এই দেখেন এই বাইন্ডিংসগুলো, এখন দেখেন এত টেকনিশিয়ান, এত রিচ, ঠিক আছে, এই মডার্ন সময়ে এসে ছবি ভালো হচ্ছে, ফিল্ম 2-4টা ভালো বানাচ্ছে, কিন্তু সেই ছবিগুলো আপনার চলছে না। আচ্ছা এখন বলেন যে আচ্ছা এখন বিভিন্ন জায়গায় দেখা যায়, আপনি বসুন্ধরায় যাবেন যে 2 মাস যাবত টিকিট পাওয়া যায় না। আপনি চিন্তা করতে হবে এটা পরিধি কতটুকু, আর এই ছবিটি কতদিন চললে এই ছবির কাস্টিং ফিরে আসবে, মানে টাকা আপনার একটা প্রযোজনা যে প্রযোজনা করে তার টাকাটা ফিরে আসবে, সেই টাকাটা কিন্তু ফিরে আসে না। কারণ ঢাকা শহরে যে ছবিগুলো রিলিজ হয় এটি আপনার প্রচারণায় চলে যায়। তবু আসলে আমরা প্রত্যাশা করি চলচ্চিত্রে আসলে অবশ্যই প্রত্যাশিত আমরা তো অবশ্যই করি, কারণ দেখেন এইখানে এই যে প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল বড়, এখানের সাথে অনেক পরিবার জড়িত। একদমই তাই। এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি সেগমেন্টেড হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, সেখানটায় অনেকগুলি কাজ জনপ্রিয় হচ্ছে। এবং কখনো আসলে কি বর্তমান সময়ে ওটিটি বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজের পরিকল্পনা আছে কিনা আপনার? না, কাজের তো পরিকল্পনা অবশ্যই আছে। কারণ হলো গিয়ে দেখেন আমার এই ছোট্ট একটি আমি মানুষ, এই ছোট্ট একটি নাম, এই নামটি পরিচিত করে দিয়েছে এই ফিল্ম। এই শাকিল খান যত বড়ই ব্যবসায়ী হোক, যতই কিছুর মালিক হোক না কেন, কিন্তু আমার এই ছোট নামটি পরিচয় করে দিয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ফিল্মের কারণেই কিন্তু আজকে আমাকে যেখানেই যাই না কেন যে এই অমুকে যাচ্ছে, ঠিক আছে। আপনি যত বড় আমি বিজনেস করতাম কিন্তু মানুষ আমাকে চিনতো না বা জানতোও না, ঘুরে তাকাতোও না। তাহলে সেখানে তো আমরা চাই যে আবার ফিরে এসে আবার ওই জায়গায় আবার যে কাজ করতে, সেই চিন্তা ভাবনার মধ্যেও আছে যে কাজ করব সামনে, এবং সেটা পরিকল্পনা চলছে। আচ্ছা, তাহলে নতুন কোনো কাজ শাকিল খান অভিনীত আমরা পেতেও পারি সামনে? হ্যাঁ অবশ্যই। এবং আমরা যদি বর্তমান সময় দেখি, এক সময় চলচ্চিত্রে আমরা দেখেছি খুব জনপ্রিয় সালমান শাহ, আপনি, বর্তমান সময়ে আমরা দেখছি মেগাস্টার সাকিব খান মানে একেবারে রুল করছে আমাদের এই ঢালিউডকে। তো সেই জায়গাটায় আসলে নিজেকে চিন্তা করছেন কিনা, বা এই জায়গাটা দেখতে কেমন লাগছে আসলে? না দেখেন, আমার কথা হলো যে এটা তো চিন্তা ভাবনার ভিতরে তো অবশ্যই আছে। একটা জিনিস কি যে সাকিব কাজ করছে তার মতো, সালমান শাহ দ্যাট টাইম কাজ করে গিয়েছে, মানে তার যে ফ্যান ফলোয়ার ছিল, মানে সেখান থেকে সে তার কাজের যে মানে জায়গাটি ছিল সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারেনি মানে বলতে গেলে যেটা সাকিব করতে পেরেছে বর্তমান সময়, সে কাজ করছে, ভালো ভালো ছবি কাজ করছে। আমি অবশ্যই বলবো ভালো ছবির কাজ করছে, কিন্তু আমাদের সবচেয়ে দুঃখ যে কষ্টের বিষয় হলো গিয়ে আমি যেটা বললাম যে আমাদের মানে আগের মতো কিন্তু ফ্যান ফলোয়ার কিন্তু নেই। মানুষ কিন্তু দেখে, বাহবা দেয়, কিন্তু আপনি থিয়েটারে গিয়ে যখন ছবিটি যদি না দেখবেন তাহলে কিন্তু সেখানে সার্থকতা বা কোনো কিছুই আসে না। শাকিল খানের দেখা শেষ চলচ্চিত্র কোনটি? আমি প্রতিনিয়তই ছবি দেখে যাই। শেষ বলে হলে গিয়ে কোন চলচ্চিত্রটি দেখা হয়েছে? হলে গিয়ে তৎকালীন সময় দেখা হয়নি, তবে চেষ্টা করি মানে বাসায় বসে বসে দেখার জন্য চেষ্টা করি, মানে সব ছবি দেখার চেষ্টা করি, মানে ভালো লাগে। কারণ সম্প্রতি সময়ের কোন চলচ্চিত্রটি আপনার ভালো লেগেছে, মনে হয়েছে কাজটি বেশ ভালো? এখন বর্তমান সময়ে অনেকগুলো ছবি, যেমন সাকিব অনেকগুলো ছবি করলো, তারপরে হলো গিয়ে এই আপনার নামটাকে ভুলে গেলাম আমি, এই যে হিরোটার নাম কি, সিয়াম আহমেদ। না সিয়ামও ভালো করছে, আরেকটা আছে হলো গিয়ে শরীফুল রাজ কিন্তু ভালো অভিনয় করে সে, আমি দেখলাম তার অভিনয় ভালো। সম্প্রতি আরিফিন নিশো না, আপনার হলো গিয়ে আরিফিন শুভ, আচ্ছা, সেও ভালো কাজ করছে। তা আমি মনে করি যে এরা কিন্তু মানে পিছিয়ে নেই, কিন্তু আমার বড় দুঃখ শুধু কষ্ট একটি জায়গায় যে এরা মানে পরিধিটাকে বাড়াতে পারেনি, মানে হলে দর্শক আনতে পারেনি। কারণ এটাকে ডে বাই ডে কমেছে, ওখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে, মানুষকে আনতে হবে থিয়েটারে। যেমন আমরা চেষ্টা করেছি মানুষকে ভ্যারাইটিস সব কিছু দিয়ে
যে মানুষকে আনার জন্য। মানুষ হলমুখী হোক, এবং এই নভেম্বরে আপনার জন্মদিন ছিল, আমরা বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ, এবং আমরা প্রত্যাশা করছি আপনাকে সামনে নতুন একটি চলচ্চিত্র দেখবার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এবং শারমিন হোসেন, আপনি এরকমভাবে সবসময় সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে আপনাকে প্রেজেন্ট করুন, এবং আপনার যে ফ্যাশন হাউস রয়েছে সেই ফ্যাশন হাউসের জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এগিয়ে যাক সেই ফ্যাশন হাউসটি, এবং আপনাদের দুজনের বন্ধন অটুট থাকুক সবসময়, সেই ইনশাআল্লাহ। প্রত্যাশা আমরা রাখছি। আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করছি আবারও দেখা হবে আপনার নতুন কোনো কাজ নিয়ে আমাদের এই তারকা কথনের সেটে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আসলে সকলেই চাই বাংলার এই চলচ্চিত্র জগৎ এগিয়ে যাক, এবং সুন্দর সুন্দর কাজ দর্শক হিসেবে আমরা উপহার পাই, সেই সুন্দর প্রত্যাশা নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।